একটু কৌতূহল আমার। এটা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক দিকটা বাদ দিলাম, ব্যক্তি হিসেবে কিভাবে ফারাক করেন, কিভাবে ডিফারেন্সিয়েট করেন? আকাশ পাতাল তফাৎ। স্যার, আপনি ব্যক্তিগত কথা খুব জিজ্ঞেস করতে বারণ করেছেন, কিন্তু আমি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করবো যে তৎকালীন আপনি যখন সংসদ দাপিয়ে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী তৎকালীন অটল বিহারী বাজপেয়ী, যার সঙ্গে আপনার রাজনৈতিক বিরোধ আহ, একদম উল্টো দুটো মেরু, কিন্তু তার সঙ্গে আপনার ব্যক্তিগত সখ্য, তিনি আপনাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং আপনার উইদাউট প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট আপনি তার সঙ্গে দেখা করতেন। এই সম্পর্কটা যদি একটু বলেন। এখানে বুদ্ধদেবকে নিয়ে আমরা মিটিং করবো। পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, অর্জুন সিং, এখানে বিধানসভা বা লোকসভায় যারাই জনপ্রতিনিধি, আপনার আশীর্বাদ কি তাদের শিরোধার্য নির্বাচনের আগে? এ তো দেখা যায় না, গোটা রাজ্যের দৃশ্য দেখা যায় না। সেটা খুবই ব্যক্তিগত। আশীর্বাদ তো নিশ্চয়ই আমি করবো না যে আমি হেরে যাবো আর তুমি জিতবে, এটা তো করবো না। না এ না, বিষয়ে শুনো, এ বিষয়ে আপনি আশাবাদী? প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেটার মনে হয়? আরে মাতাকার, এটা কোনো প্রধানমন্ত্রী হলো না? আচ্ছা। দুর্ভাগ্য আমাদের যে মানে এই স্ট্যান্ডার্ডের একজন লোক প্রধানমন্ত্রী। স্যার, মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার কি বক্তব্য? রাজ্যের মানে রাজনৈতিক বিরোধিতা তো আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আগে আমি যদি দেখি মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করেন? আরে কারোর সঙ্গে তুলনা হয় না। এর সঙ্গে আমার আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আচ্ছা। স্যার, অর্জুন সিং এর একদম মানে এটা এখানে কান পাতলে শোনা যায়, এবং অর্জুন সিং নিজেও খুব অস্বীকার করেন না। তড়িৎ বরণ তোপদার হলেন অর্জুন সিং এর গডফাদার, আপনি কি বলবেন? গডফাদারের বিষয় নেই। গডফাদার শব্দটা সম্পর্কে আমার নানা রকম ব্যাখ্যা আছে। হুম, ওটা এটাতে আমি বিশ্বাসী নই। হুম, গডফাদার শব্দ আমি ব্যবহারই করি। হুম, হুম। দিস ইজ নাম্বার ওয়ান। স্যার, একদম শেষ দিকে আসবো। মানুষ আপনার কাছে, অসংখ্য মানুষ তড়িৎ বরণ তোপদারের মুখ থেকে শুনতে চান, অসংখ্য মানুষ আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন। সেই প্রশ্ন, সিপিআইএম কি খাতা খুলবে? অবশ্যই। আর একটু ইলাবোরেটলি যদি বলেন স্যার, কি মনে করছেন, আর ফলাফল কেমন হতে পারে? রিলাবোরেট করার মতো এখনো সময় হয়নি, এটা কদিন পরে করা যায়। নমস্কার, এই বসন্তের দুপুরে আপনি রয়েছেন কবিরের সঙ্গে, এবং কবির আজকে যার সঙ্গে বসে আছেন একজন জীবন্ত কিংবদন্তি। পশ্চিমবাংলার রাজনীতিতে দলমত নির্বিশেষে ভেটারান মানুষ বলতে আবালবৃদ্ধ বনিতা, শ্রদ্ধায় যাদের মাথা নত হয়ে আসে, সেই মানুষটি। ব্যারাকপুর বলতে একটা সময়, এবং এখনো এখনো কেন বলছি সে কথা আমি বলছি, যাকে বোঝানো হতো তিনি হলেন তড়িৎ বরণ তোপদার। 1941 সালের 7ই মার্চ, অর্থাৎ আর মাসখানেক পরেই তড়িৎ বরণ তোপদার স্যার, তিনি 85 বছরে মাথা উঁচু করে 85 বছরের শালপ্রাংশ মানুষটি পদার্পণ করবেন, এবং উনি একটি 86 বছর বয়স, এবং একটি পূর্ব শর্ত উনি আমাকে দিয়ে রেখেছেন যে কোনো ব্যক্তিগত কথা, কোনো ব্যক্তিগত গুণগান করা চলবে না। কমিউনিস্টরা বোধহয় এরকমই হন। একটা ছোট্ট মজার কথা বলে আমি ইন্টারভিউটি স্যারের সঙ্গে কথোপকথন শুরু করব। এই অঞ্চলে স্যারের কাছে আমি আসার আগে 2-4টি জায়গায় স্যারের বাড়ি জিজ্ঞেস করছিলাম, কাছে পিঠে এসে, যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। সাধারণ মানুষ যেভাবে স্যারের নাম শুনে, আরে আমি বলবো স্যারের বাড়ি, আমি তড়িৎবাবুর বাড়ি আমি বলবো করে এগিয়ে এলেন, তৃণমূলের অফিস থেকে একটি ছেলে বেরিয়ে এলো, আপনি চলুন আমি দেখাচ্ছি স্যারের বাড়ি এইখানে। এবং শেষে একজন পুলিশ, কর্তব্যরত পুলিশ অফিসিয়াল, ওই দেখুন স্যার ওখানে বসে আছেন, আপনি চলে যান। তড়িৎ বরণ তোপদার, ব্যারাকপুর। স্যার, শরীর কেমন আছে আপনার? এই বয়সে যেরকম থাকি আর কি। একটু ব্যালেন্সের অভাব, সব জায়গায় ব্যালেন্সের অভাব, শারীরিক ব্যালেন্সের অভাব, আচ্ছা, সব ব্যালেন্সের অভাব। অসংখ্য প্রশ্ন স্যার, আপনি তাড়াতাড়ি আমাকে শেষ করতে বলেছেন, কিন্তু
সেটা খুব কঠিন কাজ। আমি যতটা পারছি সামারাইজ করার চেষ্টা করছি। একদম প্রসঙ্গে চলে যাব। একটা সময় 1989 সাল থেকে 2009 সাল, এই 5 বার, এই 20 বছর, দীর্ঘ 20 বছর ব্যারাকপুরের সাংসদ আপনি, এবং স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যাবে যে প্রত্যেকবারই আপনি 50% বেশি ভোট পেয়ে জিতে এসেছেন, এবং না, কম বেশি কম বেশি 1984 সালে দেবী ঘোষ জিতেছিলেন, তারপরে আপনি হারা সিটে দাঁড়ালেন তো বটেই, এবং জিতলেন এবং দলকে জেতালেন। আহ, আপনার দাঁড়ানোর ইতিহাসটা একটু যদি বলেন। আমি কোনোদিন কোনো নির্বাচনে দাঁড়াই, হ্যাঁ, এমনকি কলেজ নির্বাচনেও না। হ্যাঁ, আমরা জ্যোতিকে নির্বাচিত করেছি, আমাদের কাজ ছিল নির্বাচিত করা। মোহাম্মদ আমিনকে নির্বাচিত করেছি, নির্বাচিত করাটা ছিল আমার কাজ। হঠাৎ করে দল সিদ্ধান্ত করলো, আমাকে জানিয়ে করে, হুম, আমার অজান্তেই সিদ্ধান্ত হয়েছে। হুম, এবং আমাকে রাত্রিবেলা ফোন করে জানালো শ্যামল যে তুমি ক্যান্ডিডেট, শ্যামল চক্রবর্তী। শ্যামল চক্রবর্তী। তাই বললাম সে কি, আমরা তো অন্য অন্য কথা ভাবছিলাম। বললো "ওসব হবে না, যে এই সিদ্ধান্ত।" সেই থেকে একটা সময় আর নির্বাচন নিজে দাঁড়ানোর ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে ইলেকশনের দিন আর কাউন্টিং এর দিন আমি বাড়ির বাইরে যাই। হ্যাঁ, আর যখন ইলেক্ট করতাম, হ্যাঁ, তখন শেষ মুহূর্ত পর্যন্ত হ্যাঁ, আমি বাইরে থাকতাম, বাড়িতে। সংগঠকের ভূমিকা যখন পালন করেছেন। কিন্তু স্যার, এই আত্মবিশ্বাস, মানে ইলেকশনের দিন এবং কাউন্টিং এর দিন, এখন সব থেকে অভিযোগ পাওয়া যায় বিরোধীদের পক্ষ থেকে যে ইলেকশনের দিন এবং কাউন্টিং এর দিনই সব থেকে গন্ডগোলটা হয়। আপনি বেরোতেন না, এই আত্মবিশ্বাসের কারণটা, এটা কি আত্মবিশ্বাস না নির্লিপ্তি স্যার? না, আমি ভবিতব্যের উপর ছেড়ে দিয়ে জওয়াহরলাল নেহরু যেরকম বলেছেন, ট্রেস্ট ইন দ্য ডেস্টিনি, হ্যাঁ জাস্ট লাইক দ্যাট। স্যার, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, আমি আসার সময় দেখছিলাম যে এখানে দেবদূতদা গত বছর লোকসভা নির্বাচনে গতবার দাঁড়িয়েছিলেন, তার নামে যথেষ্ট দেওয়াল লিখন আছে। উল্টো দিকেই দেখতে পাচ্ছি আছে প্রচুর লাল পতাকা, বিজেপির অসংখ্য পতাকা। তৃণমূল কংগ্রেস তো সরকারি, কিন্তু তড়িৎ বরণ তোপদার, তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে সমান জনপ্রিয়, শ্রদ্ধেয়। এই জায়গাটা স্যার অর্জন করতে পারলেন কি করে, আপনার কি মনে হয়? জানি না কেন, আমি ব্যাখ্যা কি করে করবো? আমার সঙ্গে, আমি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনোদিনও ইল ফিলিংস নিয়ে থাকি। হুম, পলিটিক্যাল ডিফারেন্স হলে সেটা সিভিয়ার পর্যায়ে গেল গেল, হুম, কিন্তু দ্যাট রিমেন্স উইদিন দি লিমিটস অফ পলিটিক্যাল বাউন্ড, হুম, হুম। তার বাইরে না। স্যার, আপনি ব্যক্তিগত কথা খুব জিজ্ঞেস করতে বারণ করেছেন, কিন্তু আমি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করবো যে তৎকালীন আপনি যখন সংসদ দাপিয়ে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী তৎকালীন অটল বিহারী বাজপেয়ী, যার সঙ্গে আপনাদের রাজনৈতিক বিরোধ আহ, একদম উল্টো দুটো মেরু, কিন্তু তার সঙ্গে আপনার ব্যক্তিগত সখ্য, তিনি আপনাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং আপনার উইদাউট প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট আপনি তার সঙ্গে দেখা করতেন। এই সম্পর্কটা যদি একটু বলেন। এখানে বুদ্ধদেবকে নিয়ে আমরা মিটিং করবো আনন্দপুরি মাঠে, মিলিটারি মাঠ। তো ব্রিগেডিয়ার এসে বাধা দিল, হুম, মিটিং হবে না। তা আমি দেখবো কিভাবে যে পেয়েছিলাম আমার খেয়াল নেই। হ্যাঁ, বাচ্চার তো ফোন ছিল না, হ্যাঁ, ওর সঙ্গে যে ছিল তার সঙ্গে ফোন আছে। হ্যাঁ, কে দিল, কিভাবে দিল, সেটা আমার এখন আর মনে নেই। সেটা, সেই ফোন নাম্বারটা পেয়ে আমি ওকে ফোন করলাম, ও তখন মানালিতে আচ্ছা, ছুটিতে আছে। আচ্ছা, তো বলছে আমি তো ছুটিতে আছি। আমি বললাম, ঠিক আছে, আমি বিপদে পড়েছি তো। বললে কি হয়েছে? তাহলে বাধা দিচ্ছে। হ্যাঁ, তো আমি জগৎ সিংহকে ফোন করলাম, কোনো রেসপন্স পেলাম না। তখন জগৎ সিংহ হচ্ছে ডিফেন্স মিনিস্টার। তা এটা তো কি করে হবে? আমার চিফ মিনিস্টার মিটিং করতে আসবে।
বলে ঠিক আছে আমি ঠিক করি। আচ্ছা 10 মিনিটের মধ্যে ব্রিগেডিয়ার চলে এলো, এসে বলে দিল পারমিশন। এই বাজপেয়ীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যাতায়াত ছিল, ভালোবাসতো, আমিও কথা বলতে আজকে আড্ডা বাজ লোক ছিল তো, হ্যাঁ সেই জন্য বোধহয় হয়েছে। আমার আড্ডা দিতে ভালো লাগে। যাই হোক, কিন্তু মানে বাজপেয়ী যে মানে একজন কঠিন আরএসএস এর লোক, হ্যাঁ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে। একটু দুটো একটা ঘটনা শোনা যায় একটু সংক্ষেপে যদি একটা তো বলেন। প্রকাশেই আছে। এই 4 তারিখে লখনৌতে, হ্যাঁ 4 ডিসেম্বর 1992, হুম হুম, উনি ওখানে মিটিং করে বলছেন, मैदान अगर लेवल नहीं हुआ तो कर सेवा होगा कहाँ। আচ্ছা मैदान अगर लेवल नहीं हुआ तो कर सेवा होगा कहाँ। হুম হুম, হুম। 5 তারিখ গেল, 6 তারিখে ময়দান লেভেল হয়ে গেল। দিস ইজ অটল বিহারী বাজপেয়ী। ফর্মালি পার্লামেন্টে যেভাবে সেই সময়ের বিজেপির সঙ্গে এখনকার বিজেপির মানে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি কিভাবে না না, ডিফারেন্সিয়েট এটা করেন? হচ্ছে বিজেপির তো সবসময় একটা গোপন এজেন্ডা থাকে, হুম গোপন এজেন্ডাই চলে। বাজপেয়ী এই পার্লামেন্টারি সিস্টেমটার মধ্যে থেকেই এটাকে প্রকাশ্যে পারভার্ট না করে, হুম হুম, এই সিস্টেমের মধ্যে থেকেই এটাকে রিকেজ করার জন্য যা যা করার উনি চেষ্টা করে, that would have taken long time. Attempt was made. উনি সংবিধান রচনার কমিটিও বানিয়েছে, সেটা পাস হলো না। আর সাংমা কিছু দিন। দিয়ে সাংবা হ্যাঁ তো স্যার হুম পূর্ণকে আমি বলেছিলাম তুমি এটার মধ্যে জয়েন করবে, এই জবাব দিল। তো যাই হোক, তো এটা এই নরেন্দ্র মোদী হচ্ছে একটা জিনিসটাকে একটু ত্বরান্বিত করতে চেয়েছে, এবং স্বভাবতই সেই জন্য প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেটার মনে হয়? আরে মাতাগার এটা এটা কোনো প্রধানমন্ত্রী হলো না। আচ্ছা দুর্ভাগ্য আমাদের যে মানে এই স্ট্যান্ডার্ডের একজন লোক প্রধানমন্ত্রী। স্যার মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার কি বক্তব্য? রাজ্যের মানে রাজনৈতিক বিরোধিতা তো আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আগে আমি যদি দেখি মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করেন? আরে কারোর সঙ্গে তুলনা হয় না। এর সঙ্গে আমার আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, আচ্ছা কিন্তু মানে খুবই রুথলেস, আচ্ছা এতটা রুথলেস মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের রাজ্যে, এটা খুবই দুর্ভাগ্য। স্যার আপনি খুব তাড়ায় আছেন, আমি একটু কৌতূহল আমার। এটা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক দিকটা বাদ দিলাম, ব্যক্তি হিসেবে কিভাবে ফারাক করেন, কিভাবে ডিফারেন্সিয়েট করেন? আকাশ পাতাল তফাৎ। এই সিম্পল লাইফ লিড করে ঠিকই, কিন্তু বিলাসবহুল অভিযান করে। বুদ্ধদেব ছেলে করতো না। যেমন সিম্পল লাইফ, সিম্পল হ্যাঁ অভিযানটাও। স্যার অর্জুন সিং এর একদম মানে এটা এখানে কান পাতলে শোনা যায়, এবং অর্জুন সিং নিজেও খুব অস্বীকার করেন না। তড়িৎ বরণ তোপদার হলেন অর্জুন সিং এর গডফাদার, আপনি কি বলবেন? গডফাদারের বিশ্বাস নেই। গডফাদার শব্দটা সম্পর্কে আমার নানা রকম ব্যাখ্যা আছে। হুম ওটা এটাতে আমি বিশ্বাসী নই। হুম গডফাদার শব্দ আমি ব্যবহারই করি। হুম দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অর্জুন সিং এর বাবার সঙ্গে আমাদের যুদ্ধ ছিল, হুম সুতরাং সেই জন্য অর্জুন ছোট, হ্যাঁ সেই থেকে পরিচয়। আহ,
ভৌমিক, রাজ চক্রবর্তী, অর্জুন সিং, এখানে বিধানসভা বা লোকসভায় যারাই জনপ্রতিনিধি, আপনার আশীর্বাদটি তাদের শিরোধার্য নির্বাচনের আগে। এ তো দেখা যায় না, গোটা রাজ্যে দৃশ্য দেখা যায় না। না, সেটা খুবই ব্যক্তিগত। আশীর্বাদ তো নিশ্চয়ই আমি করবো না যে আমি হেরে যাবো আর তুমি জিতবে, এটা তো করবো না। কিন্তু 84 বছর 85 বছরের একজন বৃদ্ধের মধ্যে এখনো কোন রহস্যটা লুকিয়ে রয়েছে, যার জন্য অর্জুন সিং এর মতো মানুষকে, যাকে বাহুবলী বলা হয়, অভিযোগ করা হয়, দুটো দল থেকেই যার জেতার এবং হারার দুয়েরই রেকর্ড রয়েছে, 84 বছর 85 বছরের একজন বৃদ্ধের কি এমন রহস্য? আমার আমার সেটা আমাদের সঙ্গে যখন খুব গন্ডগোল চলছে কংসালে, হুম হুম। সেই সময়তেও রাধু প্রধান বলে ফরওয়ার্ড ব্লকের একজন, আচ্ছা। মানে যে হয়তো আমাদের ছেলে দেখলে ও মারবে, হুম। ও হয়তো আমাদের, ওকে দেখলে হয়তো আমাদের ছেলেরা মারবে, এরকম সিচুয়েশন। ও হঠাৎ চলে এলো, আমি আনন্দে বসে আছি, স্টেশন থেকে নেমে টুক করে আমার সঙ্গে চলে এলো। বলি, এই আমি চলে এলি, তুমি সাহস তোমরা কি করে এলি? ও এক গাল হেসে বললো, বললাম যে আমি জানি যে আমি যদি পৌঁছে যাই তাহলে আমার সবচেয়ে বড় নিরাপত্তা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে আর কিছু বলার প্রয়োজন হয় না। স্যার, দীনেশ ত্রিবেদী রাজনীতিতে তথাকথিতভাবে নতুন, প্রাজ্ঞ মানুষ, শিল্পী, সেতার বাজাতে পারেন খুব ভালো, সঙ্গীত প্রেমী মানুষ, তার কাছে আপনি পরাজিত হলেন। কঠিন হলেও সত্য। কি, কেমন লেগেছিল? ভালো যে লাগেনি সেটা তো বলার অপেক্ষা রাখে না, আমি বলছি সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? খুব খুব বিশেষ কিছু হয়নি, আমি বিকেল দুপুরবেলা হেরেছি, হ্যাঁ, সেটা আপনি বেরিয়েছেন, কিন্তু তবুও বিকেলবেলা একদম কাজে। মনের, না, একদম মনের কথা, মনের গভীরে তখন একটা। কেউ আমাকে বিমর্ষ দেখে, সিম্পল, স্যার, একদম শেষ প্রশ্ন করবো যে একেবারেই। মানে এটা কেউ বিশ্বাস করবে না হয়তো, কিন্তু আমি তথাপি বললাম অ্যাজ সিম্পল অ্যাজ। কমিউনিস্টরা যেমন হন, মানে না, সব কমিউনিস্ট ওরকম হয়, যেমন হওয়া ক্যারেক্টার উচিত অন্তত। বলতে পারবো। স্যার, একদম শেষ দিকে আসবো। মানুষ আপনার কাছে, অসংখ্য মানুষ তড়িৎ বরণ তোপদারের মুখ থেকে শুনতে চান। অসংখ্য মানুষ আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন সেই প্রশ্ন, সিপিআইএম কি খাতা খুলবে? অবশ্যই। আরেকটু ইলাবোরেটলি যদি বলেন স্যার, কি মনে করছেন, আর ফলাফল কেমন হতে পারে? রিপোর্ট করার মতো এখনো সময় হয়নি, এটা কদিন পরে করা যায়। স্যার, কিন্তু আপনি তো, মানুষ তো বলতে পারে যে আপনি দলের কর্মীদের উজ্জীবিত করার জন্য বলছেন। ঠিক কিসের উপর দাঁড়িয়ে কথা বলছেন যদি একটু বলেন? কেন বলছেন যে খাতা খুলবে? যদি বসে একটা কথা সবসময় বলতে, একই বক্তৃতা করতেন যে মানুষের চেতনা, হুম। কমরেডদের চেতনা বাড়বে, মানুষের মধ্যে চেতনার প্রসার ঘটাতে হবে। মানুষ সচেতন ভাবে বুঝতে পারছে উভয় দলের অবস্থানটা কি, কিন্তু এটা এত ব্যাপক নয় যে একটা ল্যান্ডস্লাইড কিছু হয়ে যাবে। কিন্তু মানুষ যে বুঝছে যে একটু, কারণ ডাইরেক্টলি হয়তো পন্ডিত করে না অনেকে, কিন্তু বোঝে সব। এই এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে, এক। আর দুই হচ্ছে কিছু কিছু ঘৃণারও উদ্রেক, আচ্ছা উভয়ের প্রতি, আচ্ছা। যে যাদেরকে দেখানো হচ্ছে আর কি। আপনার জেলা উত্তর 24 পরগনা, আপনি গোটা রাজ্যেরই, কিন্তু তবুও স্পেসিফিক্যালি, বা এই ব্যারাকপুর, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, আমডাঙ্গা, এই যে অঞ্চল আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে, আপনি কেমন ফলাফল, বা উত্তর 24 পরগনা জেলায় কেমন ফলাফল আশা করছেন আপনার দলের? সেটা এখনই বলার মতো পজিশন আমি নেই। কিন্তু আপনার দলের যে খাতা অন্তত বলবে, শূন্য আর শুনতে হবে না, না এ না, বিষয়ে, শূন্য এ বিষয়ে আপনি আশাবাদী? নিশ্চিত। আমরা কথা বললাম তড়িৎ বরণ তোপদারের সঙ্গে। ব্যস্ত মানুষটি এখনো পর্যন্ত, অত্যন্ত ব্যস্ততা তার, অত্যন্ত ব্যস্ততা তার, ফোন এসেছিল, তাকে উঠে যেতে হবে। স্যার বলেছেন যে ইলাবোরেটলি কথা আমরা পরে অবশ্যই বলবো নির্বাচনের আগে। স্যারের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করে নেব। এরকম আরও এক্সক্লুসিভ এবং অফবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল।